ওবায়েদ হক বাংলা সাহিত্যের নির্জনতম লেখকদের একজন। সবসময় অন্তরালে থাকা এই লেখক যে কত চমৎকার সাবলীল ভঙ্গিতে গল্প বলে যান তা তার পাঠক মাত্রই জানেন। জলেশ্বরীও তার অনবদ্য আরেক সাহিত্যকীর্তি। আর্থিক এবং সামাজিকভাবে প্রভাবশালী মাহতাব ভূঁইয়া হঠাৎ করেই ছয়তলার ছাদ থেকে মাথা ঘুরে পড়ে যান। বাবার মৃত্যুর সংবাদ শুনে 9 বছর পর লস অ্যাঞ্জেলেস থেকে দেশে ফেরেন একমাত্র পুত্র কাজল। সেখানে খাবারের রেডিও অ্যাক্টিভিটির ওপর গবেষণা করে কাজল। বাবার মৃত্যুকে সহজভাবে নিতে চাইলেও একটা সাদা কাগজের দুটো লাইন সব ওলটপালট করে দিয়েছিল তার। আমেরিকা থেকে এসে এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু যখনই এটা তার সামনে আসে তখন সব কিছু যেন ওলটপালট হয়ে যায়। একদিন বাবার জিনিসপত্র দেখার সময় হঠাৎ করেই কিছু টুকরো টুকরো কাগজ পেয়েছিল কাজল। তার একটাতে ছিল ইব্রাহিম গাজী আর কত, জলেশ্বরী আর মেঘনাও তোমাকে গিলতে পারেনি, আমাকে কেন ঘুমোতে দাও না, আমি ছাদ থেকে লাফিয়ে পড়লেই কি তুমি শান্তি পাবে, বাবার মৃত্যুর রহস্য কি, কে এই ইব্রাহিম গাজী, কেন তার বাবা আত্মহত্যা করলো, সব রহস্যের সমাধান আছে একমাত্র ইব্রাহিম গাজীর কাছে। এছাড়া আর কোনো নথিপত্র পাওয়া যায় না এই কুলু ছাড়া। তাকে খুঁজতে কাজল বেরিয়ে পড়ে জলেশ্বরী গ্রামের দিকে। স্বাচ্ছন্দ্য জীবনকে পিছনে ফেলে দেখা পায় নির্মম বাস্তবতার। এর আগে যেন সে কখনো এরকম বাস্তবতার সম্মুখীন হয়নি। দেশে তখন ভয়াবহ বন্যা, চারদিকে শুধু পানি, মহামারী, খাবারের অভাবে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে, ডাকাতি করছে, নৌকার পাশ দিয়ে পশু পাখি এমনকি মানুষের লাশ ভেসে যাচ্ছে। এক ভয়াবহ পরিস্থিতি। নরক শুধু জ্বলন্ত হয় না, নরক ডুবন্তও হয়। এই ডুবন্ত নরকে যখন সব হারিয়ে অসহায় হয়ে পড়েছিল তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল তাপসী। নানান রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে দুজন। এত সব প্রতিকূল পরিস্থিতিতে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে কাজল। এখানে খোদার জন্য বাবা মেয়েকে বেচতে চায়, স্ত্রী স্বামীকে ছাড়ে, ধর্ম ছাড়ে, সমাজ ধর্ম সংস্কার খোদার কাছে এখানে সচরাচর পরাজিত হয় সব কিছু। এখানে মানুষ খোদার চেয়ে খোদাকে বেশি ভয় পায়। অর্থাৎ খোদা এখানে কি, খোদার চাইতে খোদা, পেটের খোদাটাই তার কাছে, ধর্মটাকে এখানে খোদার চেয়ে বড় কিছু ধরা হয়নি। ক্ষুধার্ত মানুষের ক্ষোভ সবচেয়ে ভয়ানক হয়। কাজল একসময় ভাবে চারিদিকে মানুষ খাবারের অভাবে মরে যাচ্ছে আর সে বিদেশে বসে খাবারের রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করছে। কত তুচ্ছ মনে হয় তার কাজটাকে। জীবনের এই চরম বাস্তবতার সম্মুখীন হতে হতেই একসময় গিয়ে পৌঁছায় জলেশ্বরী গ্রামে। সেখানে এক অদ্ভুত চমক অপেক্ষা করছিল যেন তার জন্য। শেষ পর্যন্ত অবশ্য ইব্রাহিম গাজীর পরিচয় পাওয়া যায়। বই থেকে কয়েকটা লাইন রয়েছে যেগুলো একটু ব্যতিক্রম, সেগুলো আমি পড়ছি। সেখানে লেখা আছে, আমি বুঝলাম মা মেয়ের একটাই শাড়ি, দুজনে একসাথে বের হতে পারে না। জন্মের সময় দায় নারীর বন্ধন কেটেছে কিন্তু শাড়ির বন্ধন কাটতে পারেনি। এখানে অভাবটাকে বোঝানো হয়েছে। আকাশে এক আধ খাওয়া চাঁদ উঠেছে, তারাদের হটিয়ে পঙ্গু চাঁদটাই এই মজলিসের মধ্যমণি হয়ে গেল। চাঁদের আলো নদীতে রূপালী মরুভূমি তৈরি করছে। মরুভূমিতে ঠোঁটের উপরে সুন্দর তিলের মতো একটা বিন্দু দেখতে পেলাম। অপর জায়গায় লেখা, নদী সন্ন্যাসী ভিক্ষুকের মতো মানুষের উঠানে গিয়ে উঠেছে, চাইলেই কেউ এই আপদ বিদায় করতে পারছে না। কিছু না নিয়ে সে ক্ষান্ত হবে না। সন্ন্যাসীকে এক মুঠো চাল দিয়ে বিদায় করা যায়, কিন্তু নদী কি চায়? প্রাণ। পানি ছাড়া বৃদ্ধের চোখের মতো ঘোলা পানি কোথাকার মাটি যেন খেয়ে এসেছে। আবার লেখা আছে অন্য জায়গায়, লিয়াকত চুলায় আগুন ধরিয়ে ভাত চড়িয়ে দিয়েছে। ভাতের জলীয় বাষ্প, তরকারির সুবাস আর আগুনের ধোঁয়া উড়ে নৌকার পালের কাছে পাক খেয়ে মিশে যাচ্ছে বাতাসে। নির্জীব হয়ে পড়ে থাকা চোরটা খুব আগ্রহ নিয়ে সে মিলিয়ে যাওয়া ধোঁয়া দেখতে লাগলো। মুখ হা করে বুক ভরে শ্বাস টেনে নিল, যেন লোকমা লোকমা তরকারি মেশানো ভাত গিলছে। সেই বাতাস বুকে গিয়ে ফিরে আসছে, পেটে যাচ্ছে না। কাজল বজরার দুই মাঝি, নিতাই মাস্টার আর তার শোভা নিবৃত চরে কাজলের সাথে দেখা হওয়া সেই হিজল গাছের কর্তৃ তপস্বী ফিজিক্সের শিক্ষক আসাদ উদ্দিন, বুজি আর বেদের দল মনে হলো কিছুক্ষণ আগে এরা পাঠকের সামনেই ঘুরে বেড়াবে।
অর্থাৎ পাঠক যদি এই বইটা পড়ে তখন তার মনে হবে ঘোরের মধ্যেই তারা বুঝতে পারবে যে এই ধীরে ধীরে গল্পটি ইতি টানা হচ্ছে। আপনি জলেশ্বরী যাননি? না, জলেশ্বরী আমার নৌকায় এসেছে। সে কি বুঝলো কে জানে, মৃদুভাবে বলল, আমার একটা স্বপ্ন ছিল। মানুষের সম্পর্ক, কুসংস্কার, গোঁড়ামি সবই ফুটে উঠেছে খুব সুন্দরভাবে গল্পের ফাঁকে ফাঁকে। বেশ্যালয়ে কোনো এক অন্ধকারে ঠোঁটে ছুঁতে গিয়ে, অর্থাৎ ঠোঁট ছুঁতে গেছে এইরকম সময় সে ধরা পড়েছিল যেই ছেলেটা, সেই ছেলেটাই ছিল এই কাজল। এরপর বিতাড়িত হয় দেশ থেকে, আমেরিকা গিয়ে নাক ডুবিয়ে পড়াশোনা। এরপর একদিন বাবা মারা যাওয়া, আবার দেশে ফিরে আসতে হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাবার কবর দর্শন করতে গিয়ে মাটিতে লেগে থাকা তার বাবার রক্তের ছোপ সে দেখে। আবার দলিল দস্তাবেজ ঘাঁটতে গিয়ে আবিষ্কার করে তার বাবার 6 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে কোনো এক ইব্রাহিম গাজীর কারণে। জলেশ্বরী গ্রামে ইব্রাহিম গাজীর বাড়ি। যে বাবাকে কোনোদিন ঠিক করে জানা হয়নি এই ছেলেটির, বেশ্যালয়ে পা দেওয়ার কারণে যে বাবা তাকে দূরে সরিয়ে ফেলেছিল, তাকে জানার আগ্রহের জন্য কাজল নৌকায় ওঠে, জলেশ্বরীর দিকে যাত্রা শুরু করে। কাজলের সভ্যতার মোড়কে ঢাকা চোখ দিয়ে আমরা দেখতে থাকি জলের লোকজনের গল্প। জলে ডুবে থাকা নরককে দেখি লোকজন ক্ষুধার থেকেও ক্ষুধাকে বেশি ভয় পায় এখানে। সভ্যতার মোড়ক, শিক্ষা নামক ফিল্টার অকেজো হয়ে যায় দুর্দশায়। অনেক লোক এসেছে গল্পটাতে নিজের অংশটা জুড়ে দিয়ে বিদায়ও হয়ে গেছে। এ গল্পে বেদে সম্প্রদায়ের হতে পারত, বুজির হতে পারত, মেকুর হতে পারত, আসাদউদ্দিনেরও হতে পারত, কিন্তু তাদেরকে লেখক বিতাড়িত করে দিয়েছেন মাঝপথে। গল্পের সিমেন্ট হিসেবে ব্যবহার করেছেন, তাদের জীবনের ব্যবস্থা হালকা ফুটিয়ে তোলার মাধ্যমে গল্পের গাঁথনি শক্ত করেছেন। এরপর গল্পটাকে পুরো আলাদা করে ফেলেছেন, অন্য কারো গল্প পরিণত করেছেন। গল্পটা তাপসীর। পুরো উপন্যাস জুড়ে মন সাজানো হচ্ছিল শেষ অঙ্কের জন্য। তাপসী চরিত্রটি এক জায়গায় এসে আঘাত করে। চোখ রাঙানো নেই, আঙুল তোলা নেই, বিদ্রোহ নেই, এরপরেও কিছু একটা দেখিয়ে যায়, দুর্বল করে দিয়ে যায়, আমাদের ভিত্তি নাড়িয়ে দেয়। লেখক শেষের দিকে ফুটিয়ে তোলেন অন্ধবিশ্বাস এবং ভালোবাসার দ্বন্দ্ব। দূর থেকে কেউ একজন কিশোর কণ্ঠ বলে উঠল, ওই মালাউন মাগি, কোন ভাতারের বাড়ি যাস? মাঠের সবাই এক বাক্যে প্রবল আনন্দে হেসে উঠল। দূর থেকেই চিনলাম ছেলেটিকে, সদ্য গোঁফ উঠেছে নাকের নিচে, পৌরসত্ব দেখানোর ছুতো সে খুঁজে সর্বক্ষণ। কিছুদিন আগে তাপসীর কাছে থেকে এটা সেটা সাহায্য করাই তার পৌরসত্ব ছিল। আজ হিন্দু নারীকে গালি দিয়ে সে জাতে উঠল। তার গর্বে ফুলে ওঠা বুক দেখলাম। তাপসী যেন শুনতেই পায়নি, কিন্তু দ্রুত পা চালিয়ে সে এই অপমানকে পাশ কাটাতে চাইল। একবারও ফিরে তাকালো না ছেলেটির দিকে, যে ছিল তার স্নেহধন্য, সে আজ পুরুষ হয়েছে। এরকম একটা উপন্যাস যেখানে বেশিরভাগ অংশ জুড়ে ছিল নির্লিপ্ততা, সেখানে কয়েকটি লাইন, এমনকি পুরো শেষাংশই অবাক করার মতো শক্তিশালী। যে নারী দিনরাত এক করে দিয়ে গ্রামের কলেরা রোগীর সেবায় নিয়োজিত ছিল, সেই নারীকেই কিছু কিছু মানুষ শুধুমাত্র বিশ্বাসের অমিল অথবা নিজ আদি বিশ্বাসের সাথে মিল না থাকায় মেলায় লাঞ্ছিত শুরু করলো। ভালোবাসার প্রতিদান গালি দিয়ে দিল। নারীর পিছনে লেগে পুরুষরা শুরু করলো পৌরুষত্ব দেখানো। হ্যাঁ, অনেক কিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লেখক। জলেশ্বরীর দিকে এগুতে এগুতে গিয়ে বন্যা দুর্গত গ্রামগুলো বিভৎস স্বরূপ একের পর এক এসে ধরা দিতে লাগলো কাজলের সামনে, যেখানে সত্যে আসলে ভয়াবহ কদর্য। খোদার তাড়নায় যে নরকে বাবা বিক্রি করে দিচ্ছে তার কিশোরী মেয়েকে, খেটে খাওয়া মানুষ ভাতের অভাবে পাচ্ছে হাত, আর নিরীহ মানুষ হয়ে উঠছে হিংস্র ডাকাত। আলাদা আলাদা এক একটা গল্প, এক একটা জীবন, কিন্তু সবই জড়িতে রাক্ষস ও মেঘনার প্রলয়ঙ্করী বন্যার সাথে। পথ চলতে চলতে কাজল পরিচিত হলো বেদে দলের সর্দার মেকু ও মমতাময়ী বৃদ্ধা বুজির সাথে। জীবনে দোলা দিয়ে গেল তাপসীর গভীর চোখ জোড়া। ধর্মকে পুঁজি করে জীবন কাটানো সগীর মুন্সির চেহারারও কয়েকটা দিক তার দেখা হয়ে গেল। জানা হলো খোদার স্বরূপ, যা এই জগতে সবচেয়ে প্রাচীন অনুভবগুলোর একটা। মায়ায় ভরা পৃথিবী যেমন চেনা হলো কাজলের, তেমনি বারবার ওর এই পৃথিবী ঢেকে গেল খরতরা আর হিংস্রতার কালিগলা অন্ধকারে। আসাদ পাগলা তাকে শেখালো মৃত্যু সুন্দর, সুশৃঙ্খল। এমন আরও কত মানুষ, আর সে সাথে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা কাজলকে সম্পূর্ণ অন্য এক পৃথিবীর সন্ধান দিল, যে পৃথিবী একই সাথে বিস্ময়কর রকম সুন্দর আর বীভৎস রকম ঘোলাটে।